বসতে চাওয়াই ওর উপর শেহজাদের চড়াও হওয়ার কারণ। তবুও শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, হোয়াট ডিড ইউ জাস্ট সে প্রফেসর? মানুষটার কালো বুট শব্দ তুলে এগিয়ে আসলো ওর কাছে। I said leave my wife alone or I will make you leave this world without even any trace. কানের পাশে মুখ নিয়ে কথাখানা বলেই রেজাকে এক প্রকার ছুঁড়ে ফেলল শেহজাদ। কয়েক কদম পিছিয়ে গেল ছেলেটা। বিমুর মুখখানা লাল হলো অপমানে। আশেপাশে ফিসফিস শব্দ বাড়ল ওদের ঘিরে। উৎসুক ছাত্রছাত্রীর ভিড় দেখে তটস্থ আরশি। ভীত আনন্দ রক্তশূন্য হওয়ার উপক্রম। সেদিকে তাকিয়ে নিজের জেদ আর অটল থাকা হলো না রেজার। কাঙ্ক্ষিত সিটটা ছেড়ে দিল পরাজিত সৈন্যের মতো। ঢোক গিলে গিয়ে বসলো অন্য পাশে। কিন্তু ঘাড় ঘুরিয়ে মেয়েটাকে আরেকটা বার দেখতে গিয়ে চোখ আটকালো শেহজাদের আরশির পাশে বসার দৃশ্য। মুহূর্তে শ্যামলা হাত মুষ্টিবদ্ধ হলো ওর, চোয়াল কাঁপলো ক্ষোভে। বিক্ষুব্ধ মন নিঃশব্দে আওড়ালো, অ্যান্ড আই উইল মেক ইউ পে ফর দিস প্রফেসর, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। পোর্টেবল টেবিলে সজোরে ল্যাপটপের ব্যাগ রাখার আওয়াজে কেঁপে উঠল কিশোরী। কপালে ভাঁজ ফেলে চাইল শেহজাদের দিকে। দোনামোনায় জিভ খসে বেরিয়ে এলো। প্রফেসরদের জন্য আলাদা সিট থাকতেও বসা নিয়ে এমন ছেলে মানুষই কেন করলেন আপনি? আর সেই প্রশ্নে ঠোঁট কামড়ে হাসলো মানুষটা। বসে থেকেই ঝুঁকে এলো ওর মুখের সামনে। তুমি তো বলো আমি বুড়ো, আর বুড়ো হয়ে ছেলে মানুষই কি মানাবে আমাকে? নেহাত আমার সিটে কফি পড়ে গেছিল, তাই এখানে এসে বসেছি। বিশ্বাস হলো না আরশির। কৃষ্ণ কালো চোখ জোড়া ছোট ছোট হয়ে এলো সন্দেহে। তাহলে ফাঁকা জায়গা তো ওপাশেও ছিল, সেখানে কেন বসলেন না? শেহজাদের কণ্ঠে দুষ্টুমি ফুরিয়ে এলো অমনি। ছেয়ে গেল ভিন্ন কোনো প্রগাঢ়তায়। নীলাভ নয়নে হন্য হয়ে ছুটে বেড়ালো ভালোবাসার স্বীকারোক্তি। তুমি যেটা শুনতে চাচ্ছ সেটাই বলি তাহলে। হ্যাঁ, তোমার কাছাকাছি থাকার জন্য এখানে বসেছি। এই বুড়ো মুখটা ছাড়া যে অন্য কারো মুখ সহ্য হয় না তোমার পাশে। কি করব বলো? মানুষটার খাদে নামানো গলা কিশোরীর বুকের গতি থামালো। নিঃশ্বাস ফেলতেও যেন ভুলে বসলো হৃদযন্ত্রটা। কল্পনার বাস্তবের দোলাচলে থাকা আরশির ধ্যান ভাঙলো ফের ওই একই স্বরে। এই নাও বইটা ধরো। হুম করে স্বপ্ন ভাঙায় আহত মন নড়ে চড়ে বসলো। রয়েসে তাকালো শেহজাদের নিরেট মুখে। পরপর চোখ গিয়ে পড়লো মানুষটার হাতে থাকা পরিচিত একটা ইংলিশ নোভেলের ওপর। আপনি আমার বই কোথায় পেলেন? দেখলাম ব্যাগে জায়গা হচ্ছিল না দেখে টেবিলের উপর রেখে আসছিলে, তাই সঙ্গে করে নিয়ে এলাম। না লাগলে বলো অন্য কাউকে দিয়ে দিই। বললেই হলো, আরশির এত শখের বই অন্য কাউকে দিয়ে দেওয়ার তো প্রশ্নই আসে না। সে ঝড়ের গতিতে শেহজাদের হাত থেকে লুফে নিল বইখানা। বিড়বিড় করে বলল, গল্পে ডুবে থাকলে অন্তত এই বোরিং জাম্বু বানটার পাশে বসেও 15-16 ঘন্টা আমার আরামসে কেটে যাবে। কিন্তু বিধি বাম, সেটাও শুনে ফেলল শেহজাদ। বিলিতে চোখে দুষ্টুমি এসে ভিড়ল অমনি। ল্যাপটপে আঙুল চালাতে চালাতে বলল, তুমি আমাকে যতটা বোরিং মনে করো আমি কিন্তু ততটাও বোরিং নই মিসেস চার্লি চ্যাপলিন। তোমার এই গল্পের বইয়ের নায়কগুলোর মতো রোমান্স আমিও করতে জানি। প্রুফ চাই? হাড় কাঁপানো শীতের রাত। বিকেল 4টা বাজতেই অমানিসার চাদর জড়ালো লন্ডনের শহরগুলো। সাথে বৃষ্টির মতো প্যাচ প্যাচে তুষারপাত। এই ঠান্ডায় ইউনিফর্ম পরে ডিউটিতে না যাওয়া মানুষটা একটু পর পর এটা ওটার ছুতোয় বারবার হাজির হচ্ছে জারার রুমে। একটা মুভি দেখবে বাটারফ্লাই? হরর মুভি। যারা বই থেকে মাথা তুলে চাইলো শব্দের উৎস খুঁজতে, তখনই নজর আটকালো দরজায় ঠেস দিয়ে দাঁড়ানো সুঠাম পুরুষে। হাতে এক বাটি পপকর্ন আর মুখে একান ওকান জোড়া হাসি নিয়ে যে অপেক্ষায় তার প্রিয়দর্শনীর। আপনার ব্যাপারটা কি বলুন তো মশাই? আমাকে এত তেল দিচ্ছেন কেন হঠাৎ করে? আপনাকে কিছু বলছি না মানে, কিন্তু এই নয় যে আমি আর রেগে নেই আপনার উপর। মেয়েটার কথায় আয়নের হাসি হাসি মুখটা হাওয়া ছেড়ে দিল অমনি। তেল? নিজের মানুষকে কেউ বুঝি তেল দেয়? টাইলসের মেঝেতে তাকিয়ে তিক্ত হাসলো অফিসার। চলে যাওয়ার আগে শুধু বলল, আমি ওরা ভাবলাম আমরা বোধহয় বন্ধু হয়ে গেছি বাটারফ্লাই, বাট ইটস ওকে। তুমি পড়ছো যখন আর ডিস্টার্ব করবো না তোমায়। কেমন একটা মন খারাপ করা দমকা বাতাস এসে লাগলো জারার বুকে।
ওর কথায় কি কষ্ট পেল লোকটা? একবার গিয়ে সরি বলে আসবে আয়ানকে। পরপরই চিন্তাগুলো ফু দিয়ে উড়িয়ে পড়ায় মনোযোগ বসালো কিশোরী। কাজের ফাঁকে হোমওয়ার্ক আর অ্যাসাইনমেন্টগুলো এগিয়ে না রেখে টার্ম ব্রেকের আরামটুকু হারাম করতে চায় না ও। কিন্তু সেই মনোযোগ আর বাড়াতে পারলো কই? সেটা তো কখন আয়ান পপকর্নের সাথে নিজের রুমে নিয়ে চলে গেছে। মেজাজ খারাপ হলো জারার। বইয়ের একটা শব্দ মাথায় ঢুকছে না ওর। ঘুরে ফিরে খালি ওই একটাই মুখ ভাসছে চোখের সামনে। ঠোঁট গোল করে শ্বাস ফেললো মেয়েটা। ছোট ছোট চুলগুলো কানের পেছনে গুজে নেমে পড়লো বিছানা ছেড়ে। পরনে ট্রাউজার আর হুডি ঠিক করে তাকালো ঘড়ির দিকে। 12টা বাজতে এখনো 5 মিনিট বাকি। কিন্তু আয়নের রুমের দিকে এগোতে নিয়েও যেন থেমে গেল পা জোড়া। এত রাতে মানুষটার রুমে যাবে নাকি যাবে না, এই দ্বিধায় কাটিয়ে ওঠার আগেই বাতি নিভে গেল ওদের ফ্ল্যাটের। পুরনো বিল্ডিং, জেনারেটর চালু হতে হতেও যে অনেকটা সময় নেবে সেটা জানা জানে। উপায়ন্তর না পেয়ে অন্ধকারী হাতড়ে বের হলো রুম থেকে। কিন্তু আয়ান বলে ডাকতেই থমকালো ও। এক হাতে ছোট একটা কাপকেকের উপর বিশাল বড় মোমবাতি নিয়ে ধীর পায়ে এগিয়ে আসছে কেউ একজন। কাছে এসে দাঁড়াতেই বেসুরো গলায় জন্মদিনের গান গাইতে শুরু করলো পরিচিত সেই কণ্ঠ। এই প্রথম মোমের নরম আলোয় আয়নের শুভ্র আনন প্রেমের আঁচড় কাটলো কিশোরীর বুকে। সেদিকে হুঁশ হারিয়ে তাকিয়ে রইল মেয়েটা। কিন্তু বড্ড তাড়াহুড়ো দেখালো অফিসার। ঝটফট একটা হুশ করে ফেলো তো বাটারফ্লাই। পুরো বাসায় খুঁজেও একটা ছোট মোমবাতি পেলাম না জানো। তারপর এটাকে ধরে এনেছে। তবে তবে কখন গলে ক্রিম হয়ে যায় বলা তো যাচ্ছে না। যারা যেন এই দুনিয়ায় নেই। চোখের সামনে তুড়ি বাজালো আয়ান, তবুও ঘোর কাটলো না ওর। সেভাবেই বলে উঠল, আপনি কি করে জানলেন কাল আমার জন্মদিন? ভাগ্যিস সন্ধ্যায় তোমার আশ্রমের দাদা দাদুরা ভিডিও কলে এত আস্তে তোমাকে বার্থডে উইশ করলো। তুমি ফ্ল্যাটের বাইরে বেরিয়ে দেখো, শুধু আমি না, এতক্ষণে সবাই জেনে গেছে যে কাল তোমার জন্মদিন। এবারে হেসে ফেললো মেয়েটা। সেই হাসিতে চোখের কোটর ভিজলো ওর। আটকে উঠলো আয়ান, তড়িঘড়ি শুধালো, কাঁদছো কেন বাটারফ্লাই? কেক পছন্দ হয়নি তোমার? মানলাম সাডেন প্ল্যান ছিল বলে বড় কেক জোগাড় করতে পারেনি, তাই বলে এইভাবে কাঁদবে? যারা চোখের পানি মুছে চাইলো মানুষটার দিকে। নাক টেনে বলল, কোথায় কাঁদলাম? এই যে হাসছি আমি। ঠোঁট টিপলো আয়ান। ঝুঁকে এসে বুড়ো আঙ্গুল দিয়ে মেয়েটার নাক মুছে বলল, তা ম্যাম, পৃথিবীর কোন হাসিতে নাক দিয়ে পানি পড়ে একটু বলবেন আমার প্লিজ? অপ্রস্তুতে নাক মুছল যারা। ইতি উতি বিব্রত দৃষ্টি ফেললো ও। লজ্জার রক্তিম আভা এসে গাল ছুতেই আবারও কেক কাটতে তাগাদা দিল অফিসার। তার মানে কিছু মনে করেনি আয়ান। অবশেষে পদ্ম ফুলের ন্যায় মুখে ফের হাসি ফুটলো ওর। মোমবাতি নিভিয়ে কেক কাটলো মেয়েটা। তবে কেকের টুকরো আয়নের মুখের সামনে ধরতেই তার স্বরে ফোন বেজে উঠল আয়নের। বিরক্ত হলো মানুষটা। শুভ্র কপালে ভাঁজ পড়ল। চসূচক শব্দ করলো মনে মনে। কল আসার আর সময় পেল না। এত সুন্দর মুহূর্তটা এভাবেই নষ্ট হয়ে গেল। মুখ কালো করে পকেট হাতড়ে ফোনটা বের করলো সে। কিন্তু কল রিসিভ করতেই অপর পাশ থেকে কোনো এক কনস্টেবল পশ্চিমা ভাষায় হাঁপাতে হাঁপাতে বলল, পেন স্টেশন থেকে শিকাগো ইউনিয়ন স্টেশন, তারপর সেখান থেকে গাড়ি করে ও হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর। ক্লান্ত মুখগুলো কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার ছুটল গন্তব্যের উদ্দেশ্যে। F9 ফ্লাইট ধরে 4 ঘন্টায় ফিনিক্স পৌঁছালেও গাড়ি করে সোজা গ্র্যান্ড ক্যানিয়ন ভিলেজে আসতে আসতে ভোর হলো ওদের। এত এত স্টুডেন্ট, যদিও ডিপার্টমেন্টের কেউই তাদের দায়িত্ব বিন্দুমাত্র অবহেলা করেনি, তবুও সবাইকে গাইড করে ঠিকঠাক মতো নিয়ে আসতে বেশ হিমশিম খেয়েছে প্রফেসররা। বিশেষ করে শেহজাদ ট্রেন থেকে নেমে অবধি এই পর্যন্ত একবারও সুযোগ পায়নি আরশির সাথে কথা বলার। কিন্তু বাজ পাখির মতো ঠিকই নজরে রেখেছে বউকে। রেজার ছায়াও এসে পড়তে দেয়নি মেয়েটার ওপর। পুরো সকাল ভিলেজে বিশ্রাম আর খাওয়া দাওয়ার পরপরই সবাই নেমে পড়েছে হাইকিংয়ের জন্য। যেন এত সুন্দর জায়গা এক মুহূর্ত সময় নষ্ট করতে নারাজ ওরা। প্রায় 2 ঘন্টার মধ্যেই সবাই পৌঁছালো ব্রাইট অ্যাঞ্জেল হাইকিং ট্রেলে। সাউথ রিমে অবস্থানরত এই ট্রেলটি ক্যানিয়নের ভিতর দিয়ে প্রায় 1 মাইল নিচে নেমে গেছে। রং বেরঙের পাথরের স্তর,
খাড়া ঢাল আর পাকপাখালিতে ভরপুর এক অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যের মূল কেন্দ্রবিন্দু কিন্তু কলোরাডো নদী। আর ট্রেলরের নিচ থেকে বয়ে চলা এই কলোরাডো নদী দেখার আগ্রহে যেন এনার্জি দ্বিগুণ হলো সবার। সমস্ত ক্লান্তি চাপা পড়ে গেল হুল্লোড় আর শোরগোলে। পিঠে হাইকিং ব্যাগ নিয়ে যাত্রা শুরু করলো ওরা। স্টুডেন্টদের পিছনে কয়েকজন ট্যুর গাইড থাকলেও শেহজাদ এবং অন্যান্য প্রফেসরদের থাকতে হলো দলটির সামনে। আর তখনই ঘটল অঘটনটা। কিছু দূর যাওয়ার পরই চেঁচিয়ে উঠল একটা মেয়ে কণ্ঠ। পশ্চিমা ভাষায় সবাইকে উদ্দেশ্য করে বলল, থমকে গেল শেহজাদের পা। কান খাড়া করে কথাটা শুনতেই দৌড়ে আসলো পিছনে। উদ্ভ্রান্তের মতো চোখ জোড়া এদিক ওদিক খুঁজলো আরশিকে, কিন্তু না, কোথাও যখন পেল না মেয়েটাকে তখনই সন্দেহ মিলে গেল ওর। দুশ্চিন্তায় কপালে ঘাম জমলো। এক হাতে মুখ চেপে অস্পষ্টে আওড়ালো, আরুষি, আরুষি ইজ মিসিং। মিনিট 20 আগের ঘটনা। ক্যাম্পিং এর পুরো টিমটা যখন হাইকিং ট্রেল অনুসরণে ব্যস্ত তখনই মাঝ রাস্তায় থেমে যায় আরশি। অদূরে কিছু একটা দেখে দল ছেড়ে পা বাড়ালো সেদিকে। পরনের অ্যান্টি স্লিপ সোলযুক্ত জুতো জোড়া বরফ ভেঙে এগিয়ে এসে দাঁড়ালো একটা কন্টেল রেবিটের সামনে। ক্যানিয়নের সবচাইতে ভীতু প্রাণী। সচরাচর এদের দেখা মেলে না, কিন্তু আজকে বেচারির নড়বার শক্তিটুকু নেই। গাছের একটা মোটা ডাল ভেঙে পড়ে আছে গায়ের ওপর। টেনে হিচড়ে শরীরটুকু বের করতে পারলেও পা আটকে গেছে ডালের ফাঁকে। আরশির বুক ভেঙে এলো খরগোশটার অবস্থা দেখে। অল্প ঝুঁকে গ্লাভস পরে থাকা হাতেই গায়ে সমস্ত শক্তি লাগালো ডালটা সরানোর জন্য। সফলও হলো একটা সময়, কিন্তু ততক্ষণে ভীষণ দেরি হয়ে গেছে ওর। খরগোশটাকে বাঁচাতে পারলেও হারিয়ে ফেললো দলের অন্যদের। আরশিকে রেখে অনেকটা দূরে চলে গেছে দলের সবাই। মেয়েটা দৌড়ে এলো আগের জায়গায়, কিন্তু সেখানে যে একটা নয়, দুটো সরু রাস্তা দুই দিকে। কি করবে, কোন পথ ধরে হাঁটবে ভেবে মাথায় হাত আরশির। কান্নাগুলো দলা পাকালো গলায়। হাঁটু ভেঙে বসে পড়ল ও। মেঘের দিকে তাকিয়ে ভেজা গলায় আওড়ালো, প্লিজ কাউকে একটা পাঠিয়ে দাও আমার খোঁজে, খোদা। একই তো হিমাঙ্কের নিচে তাপমাত্রা, তার উপর ফোনে নেটওয়ার্ক পাওয়া যায় না। পাহাড়ি রাস্তায় দূর দূর পর্যন্ত কোনো মানুষেরও চিহ্ন নেই। কিন্তু কোত্থেকে তুলোরাঙা খরগোশটা এসে দাঁড়ালো ওর পায়ের সামনে। আরশি তাকালো সেদিকে। খরগোশটাকে চিনতে পেরেই ঠান্ডার প্রকোপে শুকিয়ে যাওয়া মুখটায় হাসি ফুটলো ওর। এটাকেই তো বাঁচালো একটু আগে। খরগোশের দিকে হাত বাড়াতেই মাথা এগিয়ে দিল ওটা। আদর চাই তার। তখন ওর পেছনে এসে দাঁড়ালো ছায়া মানব। ভারী ডাল দিয়ে দুম করে বসালো মেয়েটার মাথায়। সূক্ষ্ম একটা শব্দ বাজলো কানের কাছে। মাথার পেছনে তীব্র যন্ত্রণায় বমি পেল আরশির। উঠে দাঁড়ানোর শক্তি হারালো পা দুটো। ঘুরে তাকাতে শুধু দৃষ্টিগোচর একটা স্কেলিটন মাস্ক। মুহূর্তেই চোখের সামনে সবটা অন্ধকার হলো ওর। ক্ষীণ শরীরটা ঢলে পড়ল বরফের গায়ে। একটা সুস্থ মানুষ হাইকিং এ এসে হারিয়ে গেল, আর এটা আপনাদের কাছে সিলি ম্যাটার মনে হচ্ছে? শেহজাদের অনমনীয় কণ্ঠে কাঁপলো পার্ক রেঞ্জাররা। পশ্চিমা ভাষায় কড়া কথাগুলো শুনে মিনমিন করে বলল, কিন্তু শান্ত হতে পারল না মানুষটা। অস্থিরতা আড়াল করে ইংরেজিতে বলল, আগামী 1 ঘন্টার মধ্যে মিস আরুষিকে না পাওয়া গেলে আপনাদেরকেও আর খুঁজে পাওয়া যাবে না। কাইন্ডলি মাথায় দেখে রাখবেন কথাগুলো। পার্ক রেঞ্জার দুজন মাথা নিচু করে দাঁড়িয়ে। কথার পিঠে একজন আরেকজনের মুখ চাওয়াচাই করলো চোরা চোখে। স্টুডেন্ট হারিয়ে গেছে বলে প্রফেসরের এমন রূপ তাদের ঠিক হজম হলো না ওনাদের। অবশ্য পরে ভাবলো এদের ভরসাতেই তো গার্জিয়ানরা ছেলে মেয়েগুলোকে ছেড়েছে এত দূরে। খারাপ কিছু হলে কি তারা ছেড়ে দিবে কাউকে? তাই হয়তো এভাবে বলছে ইনি। শেহজাদ দাঁড়িয়ে নেই, দৌড়ে গেল কিছুটা পেছনে। অন্যরাও আসলো সাথে সাথে। আরশির নাম ধরে অনেকক্ষণ যাবৎ ডাকলো সবাই, কিন্তু লাভ হলো না। কোথাও নেই মেয়েটা। ঘন ঘন শ্বাস ফেললো শেহজাদ। বিপদের আশঙ্কায় দামামা বাজলো বুকের ভেতরে। 20 মিনিট হলো আরশি চোখের সামনে নেই ওর। তাতেই কি এত অসহ্য যন্ত্রণা? কপালে ভাঁজ ফেলে আশেপাশে তাকাতে মনে পড়লো ট্রেনের কথা। তখন থেকেই ছেলেটার হাব ভাব অসুবিধে লাগছিল শেহজাদের কাছে।
পরপর অন্যদের জিজ্ঞেস করে জানতে পারলো ক্লান্ত লাগছে বলে রেজা নাকি আসেনি ওদের সাথে হাইকিংয়ে। বিশ্রাম নিতে ভিলেজেই নাকি থেকে গেছে সে। তুষারপাতের সাথে শেহজাদের খটকা প্রবল হলো তখনই। আর সে একা একা হারিয়ে যাওয়ার মেয়ে নয়, ওকে নিয়ে যাওয়া হয়েছে। আর কে নিয়েছে সেটাও খুব ভালো করে বুঝতে পারছে মস্তিষ্কের স্নায়ুকোষগুলো। হুট করে আবহাওয়া বৈরীরূপ ধারণ করায় সবাইকে নিরাপদে ভিলেজে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল শেহজাদ। কিন্তু বাধা সাধল অন্য প্রফেসররা। শেহজাদকে ফেলে নড়বে না তারা। প্রয়োজনে ভিলেজ থেকে লোক নিয়ে আসবে আরশিকে খুঁজে বের করতে। মাথা ঝাঁকালো মানুষটা। হাতে এত সময় নেই ওর। আনত মুখ পশ্চিমা ভাষায় ধীরে ধীরে বলল, আমি যদি ফিরি মিস আরুষিকে নিয়েই ফিরবো, তার আগে নয়। জ্ঞান ফিরেছে আরশির, কিন্তু চোখের পাতায় যেন ইট বেঁধে রাখা। টেনে তুলতেও শরীরের সমস্ত শক্তি ফুরিয়ে আসলো ওর। হাল ছেড়ে দিল মেয়েটা। ওভাবেই চোখ বন্ধ করে থাকলো। মাথার পেছন টনটন করছে ব্যথায়। রক্ত পড়ছে নিশ্চয়ই। পিঠের কাছটাতে কেমন চিটচিটে ভাব, জ্বলছে ভীষণ। না পেরে চোখ মেলল আরশি। আশেপাশে তাকাতেই বুঝলো একটা মোটা গাছের সাথে বেঁধে রাখা হয়েছে ওকে। সামনে পিছনে এমন হাজারো গাছ আর বরফের উঁচু নিচু ঢিবি। অমনি গায়ে ঠান্ডা বাতাস হাতে এসে লাগলো ওর। লোম দাঁড়িয়ে গেল সহসা। গ্র্যান্ড ক্যানিয়ন ভিলেজে শেহজাদ নিজের ব্যাগে করে আনা একটা জ্যাকেট আরশির গায়ে পরিয়ে দিয়েছিল সবার অগোচরে, যেন ঠান্ডা না লাগে মেয়েটার। অবহেলায় সেটা পড়ে আছে বরফের ওপর। কানটুপি, মাফলার, গ্লাভস সেগুলো লুটুপুটি খাচ্ছে মাটিতে। শুধুমাত্র পরনের সাদা টি শার্ট আর জিন্স এখনো অক্ষত। হুট করে স্কেলিটন মাস্ক পরা সেই লোকটা কতগুলো শুকনো কাঠ এনে ফেললো ওর সামনে। চমকে উঠল আরশি, তবে ঘাবড়ালো না একটুও। বিপদকে দুর্বলতা দেখাতে নেই। চল শক্ত করে ইংরেজিতে বলল, কেন বেঁধে রেখেছেন আমাকে? আর আমার জ্যাকেট, মাফলার এগুলোতে হাত দেওয়ার সাহস কি করে হলো আপনার? এই প্রথম মুখ খুলল লোকটা। পশ্চিমা ভাষায় কিছুটা যান্ত্রিক আর ভোতা স্বরে বলল, কি চাই আপনার? কেন বেঁধে রেখেছেন আমায় এখানে? আরশি তেজি কণ্ঠে পশ্চিমা ভাষায় বলল কথাগুলো। নিটল চোখে আক্রোশের অমাবস্যা। কপালের ভাঁজে আকুতির ছিটে ফোটাটুকু নেই। অথচ কিশোরীর তর্জন গর্জনে হেলদোল হলো না লোকটার। উল্টে পিছন থেকে একটা চাপাতি বের করে ধীর পায়ে এগুলো আরশির দিকে। ধারালো ইস্পাত মেয়েটা পেলব গাল ছিল মুহূর্তেই। হৃৎপিণ্ড থমকালো ওর। স্কেলিটন মাস্কের ভিতরে থাকা পৈশাচিক মুখ ইংরেজিতে আওড়ালো, চাপাতির উপর লোকটার হাতের জোর বাড়ল। পাতলা চামড়া ভেদ করে ক্ষুরধার অংশটুকু লাগতেই ফিনকির মতো দেহ তরলে রক্তিম হলো পাণ্ডুর কপল। চোখ খিচে দাঁতে দাঁত পিষে আরশি সহ্য করলো যন্ত্রণাটুকু। কানে ভেসে এলো আবারও সেই বিদেশি বুলি, মাইনাসের নিচে তাপমাত্রায় ফ্যাকাশে হওয়া মুখটা সামনে তাকালো। বিস্ময় সমেত ক্রুর হাসলো অজ্ঞেয়। অন্য হাতে গাল চেপে ধরে বলল, কথা শেষ হওয়ার আগে মাস্কের উপর থুতু ছুড়ল আরশি। কঠোর কণ্ঠে শুধালো, দেন হোয়াট? চমকালো লোকটা। মিনিট খানেক থমকে দাঁড়িয়ে আঁকড়ে ধরা গাল সহ পুরো মাথাটা ঠুকে দিল গাছের সাথে। হিসিয়ে বলল, চেলসির পাবলিক লাইব্রেরি থেকে শিফট শেষ করে মাত্র বের হলো যারা। ছাই রঙা আকাশের দিকে তাকিয়ে ছোট করে শ্বাস ফেললো ও। আয়ান গত রাতে আর বাসায় ফেরেনি। ফোনও ধরেনি যারার। জন্মদিনের সারপ্রাইজ দিয়ে সেই যে ফেরারি হয়েছেন অফিসার, এখন পর্যন্ত তার কোনো খোঁজ নেই। তুষারপাতের পরিমাণ বেড়েছে, তাই আজ আগে ভাগেই বন্ধ করতে হয়েছে বইয়ের বেচাকেনা। কর্মব্যস্ত মানুষেরা নিরে ফেরার তাড়ায়। বুটজুতো আর বাহারি ছাতার মেলায় কোলাহলপূর্ণ চেলসির সড়ক পথ। যারাও টোট ব্যাগ থেকে হলদে ছাতাটা বের করলো হাঁটতে হাঁটতে। কিন্তু হঠাৎই চোখ গেল রাস্তার অপর পাশে। বাইক নিয়ে দাঁড়িয়ে আয়ান। পরনের কালো জ্যাকেটের কাঁধে বরফ জমেছে। হাত নেড়ে ইশারা করছে ওকে।
কিশোরীর বিমর্ষ মুখে হাসি ফুটল অমনি। রাস্তা পার হয়ে সামনে গিয়ে দাঁড়াতেই মানুষটা বলে উঠল, বাই গো টু বাটারফ্লাই, আজকে একসাথে বাসায় ফিরবো, মানে যদি তোমার আপত্তি না থাকে। এমনিতেই আবহাওয়া খারাপ, তার উপর পায়ে হেঁটে এতটা রাস্তায় বাসায় ফেরা দুঃসাধ্য তো বটেই, কিন্তু পুলিশের বাইকে ফ্রি রাইড, যারা কে আর পায় কে। আয়নের পুরো কথা শেষ হওয়ার আগেই 2 চাকার গাড়িটায় উঠে বসলো সে। ঠোঁট কামড়ে হাসলো অফিসার। চুলের বড় ছেড়ে এগিয়ে এসে বসলো জারার সামনে।